আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, আমি সারাদ হাবিব সেতু রয়েছে আপনাদের সাথে। এখন রয়েছে কর্পোরেট সুশাসন ও কোম্পানির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ইকবাল উজ্জ্বল অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার এবং হিসাব ও নিরীক্ষা বিশেষজ্ঞ ইকবাল হোসেন FCA। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি আপনারা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেখছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সেতু ভাই। শুরুতেই আপনার কাছে যেই প্রশ্নটিতে একদম শুরু করতে চাই, আমরা মানে আলাপের আগেই আড্ডা দিচ্ছিলাম এবং কথা হচ্ছিল, এই যে আমরা বলছি যে কর্পোরেট সুশাসনের কথা, তার একটা বড় বিষয় আসলে অডিটেড রিপোর্টের উপরে ভিত্তি করে। মানে দেখতে অফিস কত সুন্দর, তার থেকে বড় বিষয় হয়েছে শেষমেশ বছর শেষে অডিট রিপোর্টটা কতটা সত্য সেই বিষয়গুলোতে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন খেলাপি ঋণের অবস্থা দেখলাম তখন আমরা বুঝতে পারলাম যে ব্যাংকগুলোর কি ভয়ঙ্কর অবস্থা এছাড়া ছিল। কিন্তু এতদিন ধরে কিন্তু আমরা জানতাম এই ব্যাংকগুলো ভালো চলছে, অনেক সমালোচনা করতেন বিশ্লেষকরা, কিন্তু আমরা সেগুলোকে মনে করতাম যে ওনারা মনে হয় একটু বেশিই বলছেন। কারণ অডিট ফার্মের রিপোর্টগুলো যখন সাংবাদিকের কাছে আসতো তখন দেখে তো ভালোই মনে হতো। বিনিয়োগকারীরা এখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন, আজকেও কোনো বিনিয়োগকারীরা কোনো আন্দোলন করছেন। তো এই যে অডিট ফার্মগুলোর যে অবস্থান এবং সেখান থেকে যে ভুয়া আর্থিক প্রতিবেদন এবং তার উপরে এই যে কর্পোরেট সুশাসন, এই পুরো বিষয়টিকে আপনি নিজে একজন হিসাবরক্ষক, তো আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? ধন্যবাদ। সো আপনি এই যে কথাগুলো বলেছেন, আমরাও গত 2 বছর দেখলাম যে একটা বড় সময় ধরে যে প্রবলেমগুলো আমরা দেখছিলাম, যেটা কিনা হিডেন করে রাখা হয়েছিল, তো এটা একটা প্রবলেম ডেফিনেটলি তো আছেই। তো আপনি জানেন যে ডেফিনেটলি হিসাব নিরীক্ষক যারা আমরা আছি, আমাদের হিসাব নিরীক্ষক প্রফেশনে আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিংয়ের মেথোডোলজি ফলো করে আমরা যে অডিটগুলো করি, দেখবেন ওখানে অডিটিংয়ের অনেকগুলো বিষয় আছে। একটা বিষয় তো ডেফিনেটলি যে আমরা মনে করি অডিটরদের কাছে একটা এক্সপেকটেশন হলো অডিটররা 100% সকল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এভরিথিং দেখে তারপরে এটাকে সার্টিফাই করবে এটা কারেক্ট অর ইনকারেক্ট। তো এইখানে একটা বড়, সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা কনসেপ্ট আছে, এক্সপেকটেশন গ্যাপ। সেই এক্সপেকটেশন গ্যাপটা কি? এক্সপেকটেশন গ্যাপটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং মেথোডোলজিতে আমরা স্যাম্পলিং বেসিসে অডিট করি, অনেক কিছুতে আমরা কি বলে কোয়ালিটিভ জাজমেন্টের জায়গাগুলোতে আমরা কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট দেখতে পারি না, এবং কিছু জায়গায় আমরা যখন কাজ করতে যাই আমাদের অনেক সময় কিছু কিছু বিষয় আমরা 100% ভেরিফাই করার সুযোগ থাকে না, যার কারণে ইয়েস দেয়ার আর সাম স্কোপ, কিছু কিছু জায়গায় ইম্যাটেরিয়াল ইস্যুস চলে আসতে পারে, নাম্বার 1। নাম্বার 2, দেন এগেইন আমাদের যে মেথোডোলজি আমরা ফলো করি সেখানে অবশ্যই আমরা যদি কম্প্রিহেন্সিভ বা এখনকার যে আমরা AI বেসড অডিট টেকনিক ফলো করি, ওই সব জায়গাগুলোতে আমরা যদি প্রপারলি অ্যাডাপ্ট করতাম তাহলে অবশ্যই অনেক কিছু ধরা সম্ভব ছিল। ওয়ান পার্ট। অ্যানাদার পার্ট ইজ, দেখেন অডিটররা, আমরা বলি অডিটার ইন্ডিপেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা দেখেছি এই ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা একটা বড় প্রবলেম। সেই প্রবলেমটা কি? দেখেন ব্যাংক অডিটের কথা আপনি বলেছেন, তো ব্যাংক অডিটগুলো যখন হয়, ব্যাংক অডিটের পরে কিন্তু ব্যাংক অডিট কনক্লুড করার আগে একটা ট্রাইপার্টাইট মিটিং হয়, যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংকের যারা রিপ্রেজেন্টেটিভস এবং অডিটরের রিপ্রেজেন্টেটিভ কিন্তু ওখানে মিটিং করেন, এবং মিটিং করে অডিটরের যে অবজেকশনগুলো ছিল সেগুলো একসাথে বসে দেন ওটাকে ফাইনাল রিপোর্টটা হয়। তো আমরা দেখেছি হিস্ট্রিক্যালি এইখানে ট্রাইপার্টাইট মিটিংয়ে অসংখ্য পয়েন্ট অডিটররা নিয়ে আসছেন, কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বলেন বা অন্য যে কোনো ইনফ্লুয়েন্সই বলেন, রেগুলেটররা যখন অনেক কিছু না চায় তখন একটা স্টেপে এসে গিয়ে অডিটরকে কিন্তু অন্য কিছু আরও করার থাকে না। তো আমরা দেখেছি এটা একটা বড় প্রবলেম। দেখেন এই যে স্ক্যামগুলো হয়েছে, আমরা জানি যখন এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বেসড প্রবলেম অ্যারাইজ করে, যখন একটা গভর্নমেন্ট সিস্টেম এখানে ইনভলভ থাকে, তখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট অনলি ওয়ান পার্টি ইজ দ্য নিরীক্ষক যাদেরকে আমরা বলছি, আপনি শুধু তাদেরকে স্কেপ গোট কথা বলবেন, নিরীক্ষক প্রতিবেদনের কথা বলবেন। আসলে কি বিষয়টা তা ছিল? আমরা অনেকাংশেই দেখেছি। আপনি দেখেন 5ই আগস্টের পরবর্তী সময়ে আপনি কতগুলো অডিট হয়েছে,
যখন অডিটরকে নিরীক্ষকদেরকে আপনি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে কাজ করতে দেন, তখন অডিটের কোয়ালিটিগুলো আপনি দেখেন, তাদেরকে তাদের জায়গায় আপনি হস্তক্ষেপ না করলে যে নিরীক্ষা প্রতিবেদনটা আসে, সেই নিরীক্ষা প্রতিবেদন আপনি আমার সাথে এগ্রি করবেন। গত 2 বছরে কিন্তু অনেক ভালো ভালো অডিট রিপোর্ট আমরা দেখেছি, ক্লিন ওপিনিয়ন রেখে, এবং ওখানে ওই যে ব্যাংকগুলোর ব্যাপার আমরা কথা বলছি, সেই ব্যাংকগুলির অডিট রিপোর্ট আপনি দেখেন, 1 বছর 2 বছর আগের অডিট রিপোর্ট দেখেন, এই গত বছর এই বছর অডিট রিপোর্ট দেখেন, ইট ইস কমপ্লিটলি প্যারাডাইম শিফট। তো এই জায়গাটা আমি মনে করি অডিটরকে, নিরীক্ষকদেরকে স্বাধীনভাবে কাজ করতে যদি দেওয়া হয়, তাহলে আপনি অবশ্যই নিরীক্ষকদের যেই অডিট রিপোর্টের কোয়ালিটি সে সিগনিফিকেন্টলি ডেভেলপ করবে, এবং এটার কারণে আমাদের যে ইনভেস্টররা, যারা সাধারণ বিনিয়োগকারীরা মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, অডিট রিপোর্টের উপর ট্রাস্ট করে, সেই জায়গাটা একটা বড় আস্থার জায়গা আসবে আমি বলে মনে করি। আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কথা বলছিলেন, আমি জাপানের উদাহরণ দিতে চাই। জাপানের কোনো একটা অডিট ফার্ম যদি স্টক মার্কেটে কোনো অডিট ফার্মে তার যে প্রোফাইল যখন বানায়, জাপানের আর্থিক প্রতিবেদনগুলো দেখে জাপানি বিনিয়োগকারীরা বিন্দুমাত্র চিন্তা করেন না এটা ভুল না সঠিক। কিন্তু আমাদের বিনিয়োগকারীদেরকে বলা হয় যে ভালো দেখেই লাভ দিয়েন না, মানে তাহলে বিনিয়োগকারী কি দেখে লাভ দিবে? মানে বিনিয়োগকারী তো পোর্টফোলিও দেখবে, আর্থিক প্রতিবেদন দেখে তার উপরেই সে বিনিয়োগ করবে। জাপান যদি এটা করতে পারে, সেইখানে জাপানেও তো রাজনীতি রয়েছে, ভারতেও রাজনীতি রয়েছে, পৃথিবীর অন্য দেশেও রাজনীতি রয়েছে। অন্য দেশের রাজনীতি কি থেকে কি আমরা, মানে আমাদের রাজনীতিকে আরো বেশি বেশি ডমিনেটিং, যে কারণে আপনারা পারছেনই না? আর যদি আপনারা নাই পারেন, আমার একটা ছোট্ট প্রশ্ন মনে আসলে, যেটা বলতে চাইছি, আপনারা কেন মাঝখানে কোনো একটা সময় আমাদেরকে ডাকলেন না বা অন্যদেরকে ডাকেন না যে ভাই আমাদের ঠিক মতো কাজ করতে দিচ্ছে? আচ্ছা, এই জায়গাটায় আমি আপনার পয়েন্টটার উত্তর দিব। তার আগে আমি জাস্ট আরেকটা পয়েন্ট অ্যাড করি আপনার সাথে সাপ্লিমেন্ট করার জন্য। আপনি দেখেন, বাংলাদেশে আমরা যারা সাধারণ বিনিয়োগকারীর কথা বলি, আপনি দেখেন, আপনি জাপানের কথা বললেন, টোকিও স্টক এক্সচেঞ্জ, লন্ডন স্টক এক্সচেঞ্জ, আপনি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, নাসদাকে যান, প্যারিস স্টক এক্সচেঞ্জ যান, ওই কান্ট্রিগুলো ইনভেস্টমেন্ট ডেফিনেটলি ওখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিছু না কিছু আছে, বাট থিঙ্ক অ্যাবাউট দ্য স্টক মার্কেটের সিচুয়েশন। ওখানকার বিনিয়োগকারীরা মার্কেটে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে তার উপর বিনিয়োগ করেন। আপনি দেখেন, আমাদের এখানে সেই 1994 সাল থেকে আমি কথা বলি, 96 স্ক্যাম হলো, 2010 স্ক্যাম হলো, 2010 পর আজকে 2026, আমি 2024 পর্যন্ত যদি বলি, আপনি দেখেন এই গত 30 বছরে আপনি আমাদেরকে কজন ইনভেস্টর দেখাতে পারবেন তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল রিপোর্ট দেখে ইনভেস্টমেন্ট করেছেন? আমরা দেখেছি তারা অ্যানুয়াল রিপোর্ট দেখে ইনভেস্টমেন্ট করেন নাই। আমাদের সাধারণ বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট করার জন্য ওই যে একটা বন্ধু বা বড় ভাই বা কোনো রিলেটিভের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করেন কোন শেয়ারটাতে আমাদের শর্টকাটে বড় লোক হতে পারে, বলো, আমরা ওই জায়গাটা ইনভেস্টমেন্ট করি। তাহলে আমাদের এই স্টক মার্কেটে কলাপসের জন্য নিরীক্ষা প্রতিবেদন কতটুকু দায়ী, এটা একটা বড় ফার্দার ডিসকাশনের দাবি রাখে। দেন আপনার পয়েন্টটাতে আসি, যেটা নিরীক্ষক কেন ডাকলো না। সো এখানে একটা বড় বিষয় হলো, দেখেন, নিরীক্ষক কাজ করে হচ্ছে কোম্পানির পার্সপেক্টিভে এবং তাদেরকে রেগুলেট করে রেগুলেটররা। সো নিরীক্ষকটা যখন তাদের প্রাইমারি স্টেক হোল্ডার হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, দ্যাট ইজ বোর্ড, অ্যান্ড শেয়ার হোল্ডার, অ্যান্ড সেকেন্ডারিলি হলো রেগুলেটরস। দেখেন, আপনি কখনই এটা বলতে পারবেন না রেগুলেটরদেরকে এই বিষয়গুলো, রেগুলেটরদের অলওয়েজ কিন্তু টাইম টু টাইম এই আপডেটগুলো সবসময় ছিল, কারণ নিরীক্ষকদের সবসময় দায় হলো রেগুলেটরদের কাছে, প্রথমে শেয়ার হোল্ডারের কাছে, দেন সেকেন্ডারি রেগুলেটরের কাছে। রেগুলেটরদের কাছে এই নিউজগুলো সবসময় ছিল। আজকে দেখেন, আপনি খুব মানে এন্টায়ারলি আপনি কি বলতে পারবেন বাংলাদেশ সকল নিরীক্ষা পেশা বন্ধ হয়ে গেছে? অ্যাবসলিউটলি না। আপনি যদি স্ক্যামের কথা বলেন বা ফেলিউরের কথা বলেন, সারা পৃথিবীতে বিগ 4 অডিট ফার্মের ফেলিউর কিন্তু শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী আপনি দেখবেন। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে দেখবেন পিডব্লিউসি 2021 কিন্তু 3 বছরের জন্য হয়েছিল, ব্যান হয়েছিল। আপনি আমাদের পাশের আদার যে এশিয়ান কান্ট্রিগুলো আছে সেখানেও আপনি দেখেন, থাইল্যান্ডে কেপিএমজি অডিট হয়েছে। তারপরে আপনি যদি অন্যান্য কান্ট্রিগুলোতে দেখেন, বিগ 4 কোনো না কোনো সময়ে এই গত 2-3 বছরে কারেন্ট ইয়ারও অনেকগুলো কান্ট্রিতে কিন্তু বিগ 4-এর স্ক্যামগুলো আপনি পাবেন, এই প্রবলেমগুলো পাবেন। অডিট ফেইলিউর সারা পৃথিবীতেই কম বেশি হয়, বাট দেন এগেইন, হ্যাঁ, আমাদের এখানে শিল্পের পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। জি, প্লিজ। আচ্ছা, আপনার তথ্য অনুযায়ী বলতে চাই যে বাংলাদেশ মানে 2024-25 অর্থ বছরে যখন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যে জরিপ করেছে বা তাদের যে তদন্ত করেছে, অডিট রিপোর্টগুলো তারা যখন দেখেছে, তখন দেখেছে যে আসলে মানি লন্ডারিং পরিমাণ আরো আসলে বেড়েছে, মানে সত্যিটা বের হয়ে আসছে, সত্যিটা আসলে নির্মম হয়। এই মুহূর্তে এই যে ধরেন একটা, আপনি বলছেন যে রেগুলেটরদের একটা, অবশ্যই রেগুলেটরদের একটা দায়ের ব্যাপার আছে, আপনাকেও তো দেখভাল করার দায়িত্ব তার, কিন্তু আপনাদের নিজস্বগতভাবে আপনাদের সুশাসন আপনারা ঠিকভাবে করছেন কিনা, বা আপনারা যে চাপটার মধ্যে পড়ে যাচ্ছেন সেইটাকে রিকভার করার পর কোনো ওয়ে কি আপনারা বাইর করতে পেরেছেন? আচ্ছা, এই জায়গাটায় মানি লন্ডারিং এর যে পয়েন্টটা বললেন এবং অডিটর রেসপন্সিবিলিটি ইন মানি লন্ডারিং প্রসেস কথা যেটা আমি বলি, সবচেয়ে বিগেস্ট পয়েন্ট ইজ মানি লন্ডারিং এর রেসপন্সিবিলিটি কার?
প্রাইমারি ডেফিনিশনে মানি লন্ডারিং ইজ নট দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অডিটর। নিশ্চিতভাবে এটা ব্যাংকার্স এবং রেগুলেটরদের ইয়েতে পড়ে সরাসরি। দেখেন কিন্তু আপনার কাছে যায় আমি বলছি দেখেন, আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করেন, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যে নাম্বারগুলো যেভাবে আসে সেই নাম্বারগুলো সেভাবেই দেখানো হয়। দেখেন মানি লন্ডারিংয়ের ট্রানজ্যাকশনগুলোতে আপনি দেখবেন এটা ক্যাশ ট্রানজ্যাকশন হয়, ক্যাশ আসে ক্যাশ চলে যায়। আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস এটা রিফ্লেকশন না থাকে, অডিটরের সারা পৃথিবীতে কোনো অডিটরের দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি বা তাকে কনশাস কি বলে আপনি কনশাসলি তাকে দায়বদ্ধ করতে পারবেন না যদি আপনি বুকস অফ অ্যাকাউন্টস এটা কোনো রিফ্লেকশন না পান। লেটস আপনি সেলস করলেন, সেলসের প্রসিড আসলো, আপনি সেটাকে ইয়ে করে দিলেন, আবার রেমিট করে দিলেন। এক, দুই হলো আপনি দেখলেন যে এক্সপোর্ট প্রসিড হলো, হ্যাঁ এক্সপোর্ট প্রসিড আপনি আন্ডার ইনভয়েসিং করলেন, ওভার ইনভয়েসিং করলেন। এটা অডিটর কেন কারো ব্যাংকাররা যখন করে, ব্যাংকাররা কি ধরতে পারে না। তা আপনি অডিটরকে কীভাবে দায়বদ্ধ করবেন? বিকজ অডিটর দেখে আপনি এলসি যে ভ্যালুটা করা হয়েছে, ব্যাংকাররা এলসির অ্যাকসেপ্ট করেছে, ফরেন ব্যাংকার সেটাকে অ্যাকসেপ্টেন্স দিয়েছে, সেটার পার্সপেক্টিভ আমরা এলসি সেটেলমেন্ট হয়। সো আন্ডার ইনভয়েসিং ওভারসিং হলে এটা কখনোই অডিটর ধরতে পারবে না। দ্যাটস ওয়াই মানি লন্ডারিং আপনি অডিটরকে প্রাইমারি রেসপন্সিবিলিটি করতে পারবেন না। খুব সুন্দর আলোচনা হচ্ছে, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের। তবে একটা ছোট্ট বিরতির সময় হলো, আমরা ছোট্ট বিরতির পর আসি, দর্শকের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। এই আলোচনা আরও চলবে, বিরতির পরেই ফিরবো, ততক্ষণ সঙ্গেই থাকেন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাহাদ হাবিবি সেতু। দর্শক, বিরতির আগে কর্পোরেট সুশাসন ও কোম্পানির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ইকবাল উজ্জ্বল অ্যান্ড কোংয়ের ম্যানেজিং পার্টনার হিসেবে এবং হিসাব নিরীক্ষক বিশেষজ্ঞ ইকবাল হোসেন এফসি এর সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। ফিরছে আলোচনায়। ইকবাল ভাই, আপনার একটা যেতে চাই, এই মুহূর্তে সংকটটা দিয়ে বলি, শেষে হয়তো বাজেটের প্রশ্নটা করবো। শুরু থেকে যে সংকটটা হচ্ছে, স্টক মার্কেট এক ধরনের ভালো করছে, আগের থেকে অবস্থান ভালো হয়েছে গত 2 বছরের থেকে অন্ততপক্ষে, বা তার আগের থেকে, কিন্তু এক ধরনের আস্থাহীনতা এখনও সবাই যারা হুজুগে করেন না, ধরেন আপনার মতো আমার মতো যারা ভাববেন যে একদিন শেয়ার কিনে কোম্পানির মালিক হবেন, তাদের জন্য আসলে কি করা যেতে পারে? এক ধরনের তারল্য সংকটও ব্যাংকগুলোর মধ্যে রয়েছে। সো আপনি হিসাব নিরীক্ষকের ফ্রেম থেকে, আপনার লেন্স থেকে আপনি কি দেখেন? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, আমরা তো গত 2 বছর এবং গত 6 মাসেও আমরা অনেকগুলো রিফরমেশন দেখেছি, অনেকগুলো সংস্কার দেখেছি। আমাদের যেটা মুদ্রাবাজার ব্যাংকিং সিস্টেমে আমরা অনেকগুলো সংস্কার দেখেছি। আমরা দেখেছি ডেপোজিট প্রোটেকশন অ্যাক্ট হয়েছে, ব্যাংকার রেজলিউশনস অ্যাক্ট হয়েছে। তো এই জায়গাগুলোতে একটা বড় চেঞ্জ ওভার আসছে। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা যদি দেখি, সেন্ট্রাল ব্যাংক আমাদের এই যে কোম্পানিগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কোম্পানিগুলোকেও বিভিন্ন প্রণোদনার প্যাকেজের আওতায় এনে একটা রিফরমেশন প্রসেস যাচ্ছে। আমরা দেখেছি রিসেন্টলি আমরা জাস্ট 23 জুনে আমাদের কিন্তু নতুন মনিটারি পলিসি স্টেটমেন্ট আসলো, যেটা 30 জুন থেকে আমাদের 31 ডিসেম্বর 2026 পর্যন্ত। এখানে কিন্তু আমরা দেখেছি 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ কিন্তু দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বাজেট করা হয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট, এখানে একটা বড় পোর্শন কিন্তু রিফরমেশনের জন্য রাখা হয়েছে। প্লাস আমাদের প্রধানমন্ত্রীকেও আমরা দেখলাম অনেকগুলো জায়গায় কিন্তু আমরা দেখছি যে আমাদের বিজনেস এনভায়রনমেন্টগুলোকে বা ইকোনমিক সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য তারা অনেকগুলো জায়গায় কিন্তু কাজ করার স্বাধীনতা দিচ্ছেন আমাদের রেগুলেটরদেরকে। তো এই জায়গাগুলো যদি ঠিকমতো কাজ করে, ইনভেস্টমেন্ট ক্লাইমেট যদি কাজ করে, মোস্ট ইম্পর্টেন্টলি আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু আমরা জাস্ট গত সপ্তাহে কিন্তু আমরা দেখলাম নেদারল্যান্ডসের মতো একটা বড় কান্ট্রি কিন্তু এখন বাংলাদেশের লার্জেস্ট এফডিআই ফ্লোতে ইনভেস্টমেন্ট করছে, যেখানে আমরা হিস্ট্রিক্যালি সবসময় দেখে আসছি জাপান, চায়না বা আমাদের কি বলে রাশিয়া আমাদের ইনভেস্টমেন্ট করছে, সেই জায়গায় কিন্তু নেদারল্যান্ডসের মতো বড় ইউরোপিয়ান কান্ট্রি আমাদেরকে ইনভেস্টমেন্ট করছে। আমরা দেখছি টেকনোলজিতে আমাদের অনেক ইনভেস্টমেন্ট আসছে। তো এগুলো যদি ঠিক থাকে, আমার কাছে যেটা মনে হয়, আমাদের এই ফ্লোটা ঠিক থাকলে, ইনভেস্টমেন্ট ক্লাইমেট যদি ঠিক থাকে, তাহলে আমরা মনে করি অবশ্যই আমাদের ফিউচারে কামিং সময়টাতে আমাদের কোম্পানির বিজনেসের প্রফিটেবিলিটি, ক্যাশ ফ্লোতে অনেক পরিবর্তন আসবে। এবং অবশ্যই এই ক্যাপিটাল মার্কেট প্রসেসটাও যদি ঠিক থাকে এবং গভর্নমেন্ট যদি এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন, এখানে যে সংস্কারগুলো হয়েছে অবশ্যই এটার
প্রতিফলন আমরা দেখতে পাবো। আমরা দেখি আমাদের এক বছর না 31 ডিসেম্বর 2025 ভার্সাস আজকের যে আমাদের স্টক মার্কেটের ইন্ডেক্স যদি দেখি, ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স, যেটাকে আমাদের ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে বড় মানে এটার প্রতিফলন বলা হয়, সেটা 4789 থেকে আজকে কিন্তু গতকাল কিন্তু এটা 5800 হয়ে গেছে। মোর দেন 20% এই যে 6 মাসের ডেভেলপমেন্ট, এটা আমি মনে করি অনেক বড় একটা পজিটিভ সাইন। এবং অন্যান্য অনেকগুলো জায়গায় আমরা কিন্তু দেখছি রেগুলেটরও এখন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার চেষ্টা করছেন। যদি এটা ঠিক থাকে আমরা মনে করি একটা ভালো সম্ভাবনার দিকে আমরা যাচ্ছি। একটা স্বাধীনতার কথা হচ্ছিল, আপনাদের কাজ করার স্বাধীনতা, বাজেটে তার প্রতিফলন কতটুকু দেখতে পাচ্ছেন? কি মনে হচ্ছে যে এরকম পলিটিক্যাল প্রেশার বা কর্পোরেটগুলোর প্রেশার থেকে আপনারা ওভারকাম করতে পারবেন কিনা, মানে বাজেটে সেই স্পেস রাখা হচ্ছে কিনা? হ্যাঁ, আমি এটা অবশ্যই মনে করি স্পেস রাখা হয়েছে। আমরা যদি দেখি ট্যাক্সেশন সিস্টেমে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আপনি দেখবেন আমাদের গত 2 বছরে কিন্তু একটা বড় চেঞ্জ ওভার হয়েছে এনবিআরে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন প্রসেসে। আমরা দেখেছি ইন্ডিভিজুয়ালদের জন্য অনলাইনে রিটার্ন সাবমিশন করা ম্যান্ডেট করা হয়েছে। কর্পোরেট জন্য অনলাইনে সাবমিশন করার প্রসেস এবং খাতগুলো কিন্তু অলরেডি চলে আসছে। তারপরে আমরা যদি আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ এবং এফআরসি, যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ওরাও অনেকগুলো জায়গায় কিন্তু এখন অটোমেশন প্রসেস নিয়ে আসছে। যে এভরিথিং আমাদের আইসিবিতে ডিভিএস সিস্টেম আছে, ডিভিএস সিস্টেমে আমাদের অনেকগুলো মডিফিকেশন আসছে, যেটা আমাদের এই খুব সহসাই এই মাসেই হয়তো বা আমাদের একটা চেঞ্জ ওভার আসবে, যে অডিটররাও ইউজুয়ালি এটাকে আমরা বলি যদি মেল প্র্যাকটিস করেন, ওই বিষয়গুলো কিন্তু এখন অটোমেটেড রিপোর্ট প্রসেসের মধ্যে চলে আসবে। না, আমাদেরটা বলছি। অন্যদিকে আমাদের এনবিআর যে রিটার্নগুলো সাবমিশন হচ্ছে, ইন্ডিভিজুয়ালরা সাবমিট করবেন এবং সামনে কর্পোরেটগুলো অনলাইনে চলে আসতেছে। এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা প্রসেস, এটা অবশ্যই আমাদের পুরো এন্টায়ার ইকোনমিক সিস্টেমকে এবং আমাদের অনেকগুলো জায়গায় যে কারাপশনের কথা আমরা বলি, ওই জায়গাগুলোতে আমি মনে করি স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটা একটা বড় পরিবর্তন আসবে। যারা দুর্নীতি করেছেন বা দুর্নীতির সহযোগিতা করেছেন অডিটর ফার্ম হিসেবে, নীতিগতভাবে যারা ভুল করেছেন, তাদেরকে বিচারের আওতায় বা মুখোমুখি করা বা তাদের অ্যাটলিস্ট লাইসেন্সিংটা ক্যান্সেল করা, এইসব ব্যাপারে কি কোনো উদ্যোগ দেখতে পান বা প্রয়োজন মনে করেন? আপনি দেখবেন এফআরসি এবং আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট ইনস্টিটিউট থেকে কিন্তু গত এক বছর বলবো না, গত 2 বছরে অনেকগুলো অডিটরকে কিন্তু ব্যান করা হয়েছে। এবং তাদেরকে শুধু ব্যানই করেন নাই, তাদেরকে মনিটারি পেনাল্টি প্রসেসও গিয়েছেন। আমরা দেখেছি গত বছর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল থেকে কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ আসছে, স্পেসিফিক্যালি যারা কিন্তু বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন তাদের ব্যাপারে দায়িত্ব নিয়ে কিন্তু তাদেরকে ব্যান করা হয়েছে। সো আমি মনে করি অবশ্যই এটা একটা গুড ইনিশিয়েটিভ আমাদের ফিউচারকে করাপশন ফ্রি করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেকগুলো কঠিন প্রশ্ন করলাম সম্ভবত, কিন্তু আলোচনা আমার কাছে মনে হয়েছে যে আপনি উপভোগ করবেন, যারা নিশ্চয়ই দেখেছেন। জি অবশ্যই, সেটুকু আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি একুশে টিভি আমাদের যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ কর্পোরেট সুশাসন ও কোম্পানির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ইকবাল উজ্জ্বল অ্যান্ড কোং-এর ম্যানেজিং পার্টনার এবং হিসাব ও নিরীক্ষণ বিশেষজ্ঞ ইকবাল হোসেন এফসি এর সাথে। নিচ্ছে একটা বিরতি, 2:30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।